এদিকে বাকিরা ওদের দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। নির্ভয় প্রেরণাকে উদ্দেশ্য করে বলল, আপনি তিশান ভাইকে চেনেন? হ্যাঁ চিনি তো, তিশান ভাই তো আমার বড় আব্বুর ছেলে। উৎসব এবার তিশানকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, তুমি তো দেখছি এই যুগের মির্জাফর, আর আমি হলাম বেচারা সিরাজউদ্দৌলা। তোমার যে এত সুন্দর একটা বোন আছে সেটা আমাকে বলোনি কেন? আমি বনে বনে ঘুরে বেড়াচ্ছি একটু সুন্দরী নারীর খোঁজে। এদিকে আমার পাশের বাড়িতে যে একজন সুন্দরী রমণী বাস, সেটা তো আমি জানতামই না। যখন খোঁজ পেলাম, দেখি সে অন্য কারো দখলে চলে গেছে। নির্ভীক বিরক্তিকর কণ্ঠে উৎসবকে বলল, তুই কি থামবি উৎসব? সব বিষয় নিয়ে মজা করতে নেই। নির্ভীকের কথায় সায় জানিয়ে নির্ভয় বলে উঠল, ওকে ঠিক এটাই বোঝাতে চাই, কিন্তু ও বোঝে না। যেখানে সেখানে যা তা বিষয় নিয়ে মজা করে, এমন মজা করে যে এটা ভাবেও না একবার অপর মানুষের সেটা ভালো লাগবে না, খারাপ লাগবে। ভাই তুই আমাকে নিয়ে মজা করতো, যা ইচ্ছে তাই বল আমাকে নিয়ে, কিন্তু ওনাকে তো চিনিস না, ওনাকে রেহাই দে। তিশানের কানে ওদের বলা একটা কথাও পৌঁছালো না। তিশানের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, প্রেরণা নির্ভয়ের সাথে এখানে একা একা এলো কি করে, তাও গাড়ি ছাড়া? আর দ্বিতীয়ত, ওরা দুজন কি সত্যিই প্রেমিক প্রেমিকা? না, এটা তো হওয়া সম্ভব না। প্রেরণার বাবা আর ভাই বেঁচে থাকতে তো ওকে প্রেম করতে দেবে না কখনো। মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে নির্ভয়কে বলল, তা নির্ভয়, উৎসব যা বললো সেটা কি ঠিক না ভুল? ভাই তুমি উৎসবের কথা শুনছো? আরে আমরা দুজন একই ফ্ল্যাটে থাকি, মানে ওনাদের ফ্ল্যাটে আমরা থাকি আর কি। আমরা ভালো বন্ধু, আসলে ওনার কোনো বন্ধু বান্ধব নেই। তাই আমি বলেছিলাম যে তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেব, সেজন্য ওনাকে আজ এনেছি এখানে। এতক্ষণে পুরো ব্যাপারটা সবাই বুঝলো। তিশানও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও তার এই নিঃশ্বাস ফেলার যৌক্তিক কোনো কারণ সে নিজেই খুঁজে পেল না। এরই মাঝে প্রেরণার নজর গেল তিশানের হাতে থাকা আধ খাওয়া সিগারেটটার উপর। মৃদু রাগী কণ্ঠে বলল, তুমি আবার সিগারেট খাচ্ছ তিশান ভাই? তুমি না আমায় বলেছিলে যে তুমি নাকি এই অভ্যাসটা ছেড়ে দিয়েছো, তাহলে এসব কি? হ্যাঁ, তিশান চট করে হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে দিল, অজুহাত দিয়ে বলল, আরে না না, আমি খাই না, সত্যি বলছি খাই না। তাহলে কি আমি ভুল দেখলাম? তিশান এবারে আর বলার মতন কোনো কিছু খুঁজে পেল না। পাশ থেকে উৎসব বলে উঠল, ঈশান ভাই মিথ্যা বললো আপনাকে। দিনে 2-3 প্যাকেট মেরে দেয়। যেদিন আবার হুট করে অতিরিক্ত বিরহ জাগে, সেদিন তো পারলে সিগারেট খেয়ে খেয়ে বিলুপ্তই করে দেয়। তিশান বিরক্তিকর কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, তোমার এই বন্ধুকে থামাও তো ভাইয়া, এই অতিরিক্ত কথা বলে। হয় মুখে কষ্টেপ লাগাও, নাহলে তুমি কি করবে ব্যবস্থা করো। কিন্তু এ যদি চুপ না করে, তাহলে আজ কিন্তু আমার কাছে মার খাবে। তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আর ভাইয়া আমায় একসাথে কথা দিয়েছিলে দুজনে যে আর সিগারেট খাবে না। ভাইয়া কিন্তু নিজের কথা রেখেছে, তুমি কেন রাখলে না? তিশান অবাকের সুরে বলল, তাই নাকি? তোমার ভাই কথা রেখেছে? ও যে কথা দিয়ে কথা রাখে সেটা তো জানতাম না। রেখেছে তো কথা, কিন্তু তুমি রাখোনি। অথচ আমি ভেবেছিলাম তুমি আমার কথা রাখবে, ভাইয়া হয়তো রাখবেন না। তিশান হালকা হেসে বলল, আমরা যা ভাবি, যদি সবকিছু তেমন ভাবে হতো তাহলে তো হয়ে যেত। ছেড়ে দিয়েছিলাম তো, কিন্তু একসময় গিয়ে জীবনে যখন একদম একা হয়ে গেলাম, তখন কারো একটা সঙ্গ আমার খুব দরকার ছিল। তখন এই সিগারেটটাকে নিঃসঙ্গতার সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। আজ অবশ্য অনেকে আছে জীবনে, কিন্তু যে আমার দুঃসময় আমার পাশে ছিল, তাকে তো আর ছেড়ে দিতে পারি না, তাই না? উৎসব, নির্ভীক আর প্রভা তিনজনেই ভ্রুকুচকে সন্দেহী দৃষ্টিতে তিশানের দিকে তাকিয়ে আছে। তিশানের কথাবার্তা চালচলন কেন যেন অন্যরকম লাগছে। বিশেষ করে প্রেরণার বলাতে সিগারেটটা ফেলে দেওয়াতে ওরা আরও বেশি অবাক হয়েছে। যে যাই বোঝাক, তিশান কখনো সিগারেট ছাড়ে না, কখনো কাউকে অজুহাতও দেয় না, আর না কারো মন রাখার জন্য মিথ্যা বলে। তাহলে আজ কেন এমনটা করলো? এই প্রশ্নের উত্তরটা তিশানই দিতে পারবে।
এদিকে তিশানের সাথে কথাবার্তা শেষে প্রেরণা বাকি সবার সাথে আলাপ করলো। বেশ অনেকক্ষণই গল্প করলো। উৎসব সবার জন্য চায়ের অর্ডার দিল। চা চলে আসতেই সর্বপ্রথম নির্ভয় 1 কাপ চা প্রেরণার দিকে বাড়িয়ে দিল। সাথে একটা বিস্কুটও দিতে নিলে তিশান ওকে বাধা দিয়ে বলে উঠল, ওই বিস্কুটটা ওকে দিও না ভাইয়া, ওতে বাদাম আছে, আর বাদামের অ্যালার্জি। শেষে দেখা গেল আমার চাচার সুস্থ সবল মেয়ে এনে অসুস্থ করার দায়ে তোমার উপর হত্যা চেষ্টার মামলা ঠুকে দিতে পারেন। সাবধান করলাম তোমাকে। তিশানের কথায় সবাই হেসে উঠল। সবাই হাসলো ঠিকই, তবে মনের মাঝে সন্দেহটা আরও তীব্র হয়ে উঠল। সবাই কথা বললেও তিশান চুপচাপ শুনছে। প্রেরণাও বেশি তাড়াতাড়ি সবার সাথে মিশে গেছে। তিশান কেন যেন এখানে বসে থাকতে পারছে না, অস্বস্তি হচ্ছে। একটা কণ্ঠস্বর, একজনের গায়ের মেয়েলি মিষ্টি সুঘ্রাণ তিশানকে ভীষণ বিরক্ত করছে। অস্থির লাগছে তার। শেষে বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, থাকো সবাই, আজ আমি উঠি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশান চলে যেতে নিলে পেছন থেকে প্রেরণা ডেকে উঠল। এই ডাক উপেক্ষা করার ক্ষমতা তিশানের নেই, অগত্যা ওকে থামতে হলো। প্রেরণা উঠে দাঁড়িয়ে তিশানের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তোমার সাথে যাব। তিশান ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কোথায় যাবে? তোমার সাথে তোমার বাড়িতে যাব। কেন? যাওয়া বারণ নাকি আমার? সেটা বলিনি। তুমি যে আমার বাড়িতে যাবে সেটা তোমার বাড়িতে জানে? জানাতে হবে না, বাবা আমাকে অনুমতি দিয়েছে, আমি যেখানে ইচ্ছে যেতে পারি। তিশান ব্যঙ্গাত্মক গলায় বলল, সেটা শুধু বড় লোকের বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, গরিবের বাড়ি যাওয়ার জন্য না। নির্ভয়ের সাথে এসেছো, ওর সাথে বাড়ি ফিরে যাও, আমার সাথে যাওয়ার দরকার নেই। তুমি কি নিয়ে যেতে চাইছো না আমায়? এতগুলো বছর পর দেখা হলো, জানি না আমার কি অপরাধ ছিল যে তুমি এতগুলো বছরে আমার সাথে একটাবারের জন্য যোগাযোগ করোনি। আমার নাম্বারটা অবধি ব্লক করে রেখেছো, তোমার বাড়িতে গেলে দরজা বন্ধ করে বসে থেকেছো, আমার সাথে একবার দেখা অবধি করোনি। আজও আমার সাথে খুব একটা কথা বলছো না, সেটাও না। আমি সত্যি আজও জানি না ভাইয়ার সাথে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু সেটার জন্য তুমি আমার সাথে কথা কেন বন্ধ করেছো? তিশান শান্ত দৃষ্টিতে প্রেরণার দিকে তাকালো। কত কথা জমা হয়ে আছে সেই দৃষ্টিতে। চোখ দুটো যেন হাজারো কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারল না। বরাবরের ন্যায় স্বাভাবিকভাবে বলল, কারো কোনো অপরাধ নেই, বাড়ি যাও। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমায় ভুলে গেছো। এতদিন পরেও যে আমাকে মনে রেখেছো, এর জন্য ধন্যবাদ। আমার বাড়িতে গেলে তোমার বাড়ির কেউই সেটা পছন্দ করবে না। কথাটা বলে তিশান চলে গেল। প্রেরণা অসহায় দৃষ্টিতে ওর যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় নিজের জায়গায় এসে বসতেই পিছন থেকে তিশানের গলার আওয়াজ পেল। প্রেরণা চমকে পিছনে তাকালো, সন্দেহী গলায় জিজ্ঞেস করলো, সত্যি? সত্যি। বাসে যেতে হবে, কিন্তু সিএনজিতে যাওয়ার মতো ভাড়া আমার কাছে নেই। যেতে পারলে এসো। প্রেরণা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, পারবো। কথাটা বলে নির্ভয়কে উদ্দেশ্য করে বলল, নির্ভয়, আমি তিশান ভাইয়ার সাথে যাই। আসলে অনেক দিন হলো কারোর সাথে দেখা হয় না। আর হ্যাঁ, তোমাদের সবাইকে এত সুন্দর মুহূর্ত আমায় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আবার আসবো। সবার থেকে বিদায় নিয়ে নির্ভয়কে বলে প্রেরণা তিশানের সাথে চলে গেল। নির্ভয় মুখে হাসলেও কেমন যেন এক শূন্যতা অনুভব করলো। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে তিশান প্রেরণার ভাই, আর কিছুই না, কিন্তু মন মানল না। এতটুকুতেই কি ভীষণ কষ্ট হচ্ছে নির্ভয়ের। প্রেরণাকে যদি কোনো কারণে না পায় তাহলে কি করবে? তিশান ভাই, এতগুলো বাস চলে গেল, একটা তো উঠলেন না। এভাবে রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? তিশান মৃদু গম্ভীর কণ্ঠে বলল, আগেই বলেছিলাম আমার সাথে এসো না। জেদ করার কি দরকার ছিল? আমাকে ফেলে রেখে তুমি তো চলেই গিয়েছিলে, আবার আসতে গেলে কেন? তিশান অন্যদিকে মুখ ঘুরিয়ে হালকা হেসে বলল, শেষ তুমি যেখানে দেখেছিলে আমায়,
আমি আজও ঠায় দাঁড়িয়ে আছি সেখানে। কাউকে কখনো ফেলে রেখে পালাইনি আমি, চাইনি যেতে, পারিনি থাকতে, ফিরতে চেয়েছি আমি, পারিনি ফিরতে। এ যাত্রায় সামান্যটুকু পথ চলার সুযোগ পেলাম। আমি আজও ফিরিনি, ফিরেছ তুমি। নিজেকে হারালাম আমি, হাসছো তুমি। দিন শেষে আবারও কাঁদবো আমি। প্রেরণা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। কিছু বললে তিশান ভাই? তিশান বিড়বিড় করে ধীর কণ্ঠে কথাগুলো বলায় ওর কানে একটা কথাও গেল না। তিশান আনমনে আবারও হাসলো। এত নিকটে দাঁড়িয়ে তবুও হৃদয়ের কথাগুলো প্রেরণার কান অব্দি পৌঁছালো না। একেই বুঝি বলে দূরত্ব, কাছে থেকেও একে অপরের থেকে বহু দূরে। তিশান গম্ভীর ভাব ফুটিয়ে তুলল নিজের চোখে মুখে, প্রেরণার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। বাসে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও নেই। এর মাঝে তোমাকে নিয়ে উঠবো কি করে আমি? আমার অভ্যাস আছে, কিন্তু তোমার তা নেই। প্রেরণা একটু ভেবে বলল। চলো সিএনজিতে যাই। টাকা নেই আমার কাছে, জানো না তুমি আমি বেকার। তোমার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে আছে তো। চলো আমি তোমাকে নিয়ে যাব আজ। প্রয়োজন নেই, তোমার কাছে টাকা আছে না? তুমি সিএনজিতে যাও, আমি বাসে করে চলে যাচ্ছি। প্রেরণা মৃদু রাগী কণ্ঠে বলল। আবার তেরামো করছো তুমি? আমার কথা শোনো না কেন? চলো সিএনজিতে যাব। তোমার বাসে যাওয়ার এতই ইচ্ছে যখন অন্য কোনো দিন যেও, আমি তো আর রোজ রোজ থাকবো না তোমার সাথে। তিশান শীতল দৃষ্টিতে প্রেরণার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। জানি থাকবে না, বারবার মনে করে দিতে হবে না। তাহলে চলো সিএনজিতে যাব। তিশান আর না বলতে পারল না। মানিব্যাগ বের করে দেখলো 50 টাকার দুটো নোট আছে। 150 টাকা ভাড়া লাগবে, আমি 100 দেবো, তুমি 50। আরে একটা হতাশার শ্বাস ফেললো প্রেরণা। এই ছেলেকে বোঝানো অসম্ভব, তাই ওর কথাতেই রাজি হলো। আরে এতদিন পর ননদিনী যে। প্রেরণা ভিতরে এসে বিথিকে সালাম দিল। হাস্যোজ্জ্বল কণ্ঠে জিজ্ঞেস করলো। কেমন আছেন ভাবি? ভাইয়া কই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ভাই তো কাজে গেছে, তা তুমি কেমন আছো সেটা আগে বলো। আমিও ভালো আছি। বড় আব্বু বড় আম্মু কোথায় দেখছি না যে? ওনারা তো ওনাদের রুমে আছে, তুমি যাও, আমি বরং তোমার জন্য একটু চা নাস্তা ব্যবস্থা করি। কথাটা বলে বিথি রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে তিশান ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল। ভাবি, তুমি আবার কষ্ট করে নাস্তা তৈরি করতে যাবে কেন? প্রিয় কিন্তু আসার সময় কোনো কিছু নিয়ে আসেনি, অযথা নিজের লস করো না। তিশানের কথা শুনে প্রেরণা ঠোঁট টিপে হাসলো। বিথি করা কিছু কথা শোনানোর জন্য মনস্থির করে পিছন ফিরে তাকালে তিশানকে পেল না। সে কথাটা বলে গটগট পায়ে হেঁটে নিজের রুমে চলে গেছে। প্রেরণা আর সেখানে দাঁড়ালো না। বড় আব্বু আসবো? তোফায়েল শিকদার মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন আর তার স্ত্রী সুমি বেগম বিছানায় বসে কাঁথা সেলাই করছেন। দরজায় দাঁড়িয়ে প্রেরণাকে দেখতেই দুজনে চমকে উঠলেন। মুখে ফুটে উঠল বিস্তর হাসি। মিনা বেগম কাঁথা সরিয়ে রেখে এগিয়ে এলেন। প্রেরণাও ততক্ষণে ভিতরে চলে এসেছে। গালে মুখে স্নেহের হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন। কেমন আছো মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো বড় আম্মু? ভালো আছি। কতদিন পর তোমাকে দেখলাম, কত বড় হয়ে গেছো তুমি। এসেছো, খুব ভালো করেছো। আর কেউ আসেনি? উত্তরটা শোনার জন্য মুখিয়ে আছেন তোফায়েল শিকদার। খুব করে চাইছেন প্রেরণা যেন বলে সবাই এসেছে, কিন্তু না, প্রেরণা তা বলল না। আমি একাই এসেছি বড় আম্মু, তিশান ভাইয়ার সাথে। মিনা বেগমের মনটা খারাপ হয়ে গেল। তোফায়েল শিকদার মৃদু গম্ভীর কণ্ঠে ওনাকে বললেন। বাদ দাও মিনা, আমার বড় মা ছাড়া আর কারোরই আমাদের কথা মনে নেই। বাকিদের তো কারো সময়ই হয় না আমাদের খোঁজ নেওয়ার। বড় মা, এদিকে আয় তো। প্রেরণা এগিয়ে গেল তোফায়েল শিকদারের কাছে। প্রেরণাকে পাশের চেয়ারে বসতে ইশারা করলেন তিনি। কিছুক্ষণ মন ভরে প্রেরণার দিকে তাকিয়ে থাকলেন। একটা মেয়ের তার খুব শখ ছিল,
কিন্তু আল্লাহ তাকে দুটো ছেলে দিয়েছেন। তাতে অবশ্য তিনি কোনো কালে অসন্তুষ্ট ছিলেন না, কিন্তু একটা মেয়ে হলে যেন তার হৃদয়টা আরও একটু শান্তি পেত। তার সেই অভাব প্রেরণার মাধ্যমে পূরণ করেছিলেন। ভাইয়ের এই মেয়েকে নিজের মেয়ের মতো আদর করেছে। একটা সময় ছিল যখন দুই পরিবারের মাঝে এত মনোমালিন্য ছিল না, এত পার্থক্য ছিল না, ছিল না এত দূরত্ব। কিন্তু যখনই সম্পর্কের মাঝখানে টাকা নামক বস্তুটা চলে এলো, তখনই দূরত্ব বেড়ে গেল। এক সময় যখন দু ভাইয়ের আর্থিক অবস্থা এক ছিল, তখন সম্পর্ক বেশ ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে তোফায়েল শিকদারের আর্থিক অবস্থা খারাপ হতে লাগলো, আর এদিকে ব্যবসায় একের পর এক সফলতা পেতে থাকলেন প্রবীর শিকদার। কয়েক মাসের ব্যবধানে বিরাট বড় ব্যবসা দাঁড় করালেন। নিজের বাড়ি গাড়ি সব হলো। আলাদা হয়ে গেল দুটো পরিবার। তিনি নিজের পরিবারকে নিয়ে চলে গেলেন আলিশান 10তলা ভবনে থাকতে, আর তোফায়েল শিকদার থেকে গেলেন তার সেই সাদামাটা রং চটে যাওয়া একতলা বাড়িতে। তারপর থেকে তাদের আর এই বাড়িতে আসা যাওয়া ভালো লাগতো না। একসময় সম্পর্কগুলোর প্রতিও বিতৃষ্ণা এসে গেল। তোফায়েল শিকদারকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রেরণা প্রশ্ন করলো, এভাবে কি দেখছো? তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে চশমাটা খুলে পাঞ্জাবির হাতায় চোখ দুটো মুছে নিলেন। চোখ মুছে পুনরায় চশমা পরে প্রেরণার দিকে তাকিয়ে বললেন, আমার বড় মাকে দেখছিলাম, কত বড় হয়ে গেছে আমার বড় মা। তার আগে বলো, তুমি কাঁদছো কেন? অনেক দিন পর তোকে দেখলাম তো খুশিতে কাঁদছি মা। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। জানো বড় আব্বু, খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে। ভাবি প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ। তা বড় মা, আজ থাকবি না? আজকের দিনটা থেকে যা না আমার কাছে। প্রেরণা উদাস গলায় বলল, না বড় আব্বু, আজ থাকতে পারবো না। আসলে বাসায় তো কাউকে বলে আসিনি, অন্য কোনো দিন এসে থেকে যাব, কেমন? তোফায়েল শিকদারের খুব খারাপ লাগলো। ইচ্ছে করছিল মেয়েটাকে একটু কয়েকটা দিন নিজের কাছে রাখতে। চেয়েছিলেন তো সারাটা জীবন মেয়েটাকে নিজের ঘরে রাখবেন, কিন্তু পারলেন না। শুধু হালকা হাসলেন, কিছু বললেন না। জোর করতে চান না, কারণ তিনি খুব ভালো করেই জানেন মেয়েটার থাকার ইচ্ছা থাকলেও বাবা মায়ের আপত্তির কারণে হয়তো থাকতে পারবে না। ওকে দোষ দিয়ে লাভ নেই। ছোটবেলা থেকেই বাবা মার বাধ্য, শান্তশিষ্ট, যে যা বলে এসেছে, চুপচাপ তাই করে এসেছে। কখনো নিজের মতামত জানায়নি। যার গোটা জীবনটাই অন্যের ইশারায় চলে, তাকে আলাদা করে দোষ দেওয়া যায় না। বাড়ির কোণার দিকটায় একদম শেষের ঘরে থাকে তিশান। নিজেই এই ঘরটা বেছে নিয়েছে। একদম শেষের দিকে হওয়ায় বাড়িতে চলমান কোনো হইচইয়ের আওয়াজ তার ঘরে খুব একটা আসতে পারে না। ঘরে একটা ছোট্ট জানালা আছে, সেই জানালা দিয়ে তেমন একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। দিনের বেলাতেই কেমন একটা অন্ধকার বিদ্যমান থাকে সেই ঘরে। রাত হলে তো আলো আসার কোনো পথই নেই। তিশানও আর আলাদা করে আলো জ্বালায় না, অন্ধকারের মাঝেই চুপচাপ শুয়ে থাকে। ঘর তার ভীষণ অগোছালো। সে গোছাতে পছন্দ করে না। এ লোক দেখানো জিনিসগুলো তার একদম পছন্দ না। সে মানুষটাই বড্ড অগোছালো, তাই সে অগোছালোভাবেই থাকতে পছন্দ করে। যেখানে গোটা জীবনটাই এলোমেলো, সেখানে তার রঙ গুছিয়ে রেখে লাভটাই বা কী হবে। ঘরে এসে ছোট জানালার কাছে দাঁড়িয়ে আছে তিশান। দৃষ্টি তার বাইরের দিকে থাকলেও মনোযোগ অন্য কোথাও। জানালা দিয়ে বাইরে তাকালে রাস্তা দেখতে পাওয়া যায়। দুপুর সময় হওয়ায় রাস্তাটা এখন ফাঁকা আছে। দরজায় করাঘাতের শব্দে তিশানের ভাবনার ছেদ ঘটল। পিছন ফিরে তাকানোর প্রয়োজন হলো না। তার নাকে ভেসে এলো একটা মিষ্টি সুঘ্রাণ, আর সুঘ্রাণটার মাধ্যমেই প্রেরণার উপস্থিতি সে টের পেয়েছে। এসো। অনুমতি পেয়ে প্রেরণা ভিতরে এলো। আমি চলে যাচ্ছি, তাই তোমায় বলতে এলাম। চলে যাবে এটা তো স্বাভাবিক। অতিথি পাখিরা তো আর সারা বছর এক জায়গাতে থাকে না। তুমি হলে সেই অতিথি পাখির মতো। আমি তো তোমাদেরকে আমার পরিবার ভাবি, আর আমি তোমার কাছে অতিথি। তিশান কিঞ্চিত হেসে বলল, বীর শিকদারের মেয়ে আর প্রয়াস শিকদারের বোনের আত্মীয় হতে পারি, এতটা যোগ্যতা আমাদের নেই। তোমাকে যে অতিথি করতে পেরেছি, এতেই আমরা। প্রেরণা একটু কষ্ট পেল, ব্যথাতুর গলায় বলল,
তুমি সবসময় আমাকে বাবার ভাইয়ার কথা বলে কষ্ট কেন দাও? আমি তো মানুষটা আলাদা, তোমরা কেউ আমি কিছু বলো না। কি নিয়ে ঝামেলা হয়েছে সেটাও বলো না, অথচ তুমি দোষারোপটা সবসময় আমাকেই করে যাও। কষ্ট তুমি আমাকে দাও, অথচ আজ অবধি আমি ঝামেলার কারণটাও জানি না। বিদেশ যাওয়ার আগে তোমার ভাই আমায় কল প্রেরণা বিস্ময় ভরা কণ্ঠে বলল, সত্যি? তার মানে তোমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে? তিশান শব্দ করে হেসে উঠে বলল, বেইমানেরা কেবল ফিরে আসে পুরনো আঘাত তাজা করতে, বারবার হৃদয় রক্তক্ষরণ করাতে, তাজা ঘায়ের উপর আবারও আঘাত করতে ফিরে আসে। মানে হলো তোমার ভাই বড্ড ভীতু, নিজের দোষ স্বীকার করতে সে বড্ড ভয় পায়, সেজন্য চাপার জোরে নিজের ভুলগুলোকে ঠিক প্রমাণ করতে চায়। আমাকে তার সফলতার গল্প শোনাতে এসেছিল, আর সাথে আমাকে আমার ব্যর্থতার গল্প মনে করিয়ে দিতে। সে এসেছিল আমাকে এটা বোঝাতে যে সে আমার থেকে ঠিক কতটা উঁচু পর্যায়ে আছে, আর আমি তার পায়ে নিচে আছি। সেটা আমাকে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়ে গেছে। ভাইয়া এমন না, বিশ্বাস করো, আমার ভাইয়া খুব ভালো। প্রেরণার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো তিশান স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, ভুলটা কি তবে আমার? কি নিয়ে ঝামেলা হয়েছিল সেটা আমায় বলো। না থাক, তুমি যাও। বলো না কি নিয়ে ঝামেলা হয়েছিল, আমি ভাইয়ার সাথে কথা বলে সব ঠিক করে দেব। বোকা, তুমি বড্ড বোকা। কি কি ঠিক করতে চাইছো তুমি? তুমি পারবে না ঠিক করতে। টাকার কাছে সব হেরে গেছে, টাকার কাছে আমি হেরে গেছি, টাকার কাছে আমার স্বপ্নরা হেরে গেছে, টাকার কাছে আমার বন্ধুত্বরা হেরে গেছে, আর হেরে গেছে আমার। আর কি? তিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু অব্যক্ত কথা। আমার কবিতাগুলো ছন্দহীন হয়ে পড়েছে, হারিয়েছি আমি সুর, থমকে গেছে আমার দুনিয়াটা, মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে আমার হৃদয়টা। বসন্তর আগমন ঘটে না, বহু বছর ধরে সেথা। কোকিলের ডাক ডাকে না, গাছের পুরনো পাতা ঝরে পড়ে না, কালো মেঘগুলো সরে গিয়ে বহুদিন হলো সেই সূর্যটা উকি দেয় না। আমার সবকিছু এক জায়গায় থমকে আছে, নতুন করে আর কোনো কিছু শুরু হয় না আমার জীবনে। আমি মানুষটা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমায় ঘিরে আছে হতাশা আর কিছু নিদারুণ আফসোস। মেঘলা আকাশ, সময়টা তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। একটু আগেও সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে উঠছিল জনজীবন, অথচ এখন প্রকৃতি বেশ অনেকটাই শীতল। প্রতিদিনকার নিয়ম ভেঙে দুটো মানবী ফাঁকা রাস্তায় হাঁটছে। আজ আর তারা কোনো টিউশনে যায়নি। প্রতিদিনের সে একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আজ একটু নিজেদের জন্য সময় বের করেছে। যে কোনো সময় ধরণীতে বৃষ্টি নামবে। সে বৃষ্টি থেকে বাঁচার জন্য অনেকেই তাড়াহুড়ো করে নিজেদের বাড়িতে ফিরে গেছে, অনেকে এখনো ফিরছে। প্রভা নির্ভীক দুজনেই চুপচাপ হাঁটছে। সচরাচর এই রাস্তাতে খুব কমই যানবাহন চলাচল করে, আর মেঘাচ্ছন্ন দিনে বলতে গেলে একদম ফাঁকা। অনেকক্ষণ পরপর দু একটা মোটরসাইকেল কিংবা রিক্সার দেখা পাওয়া যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে সারি সারি অসংখ্য গাছ, এমন মেঘলা আকাশ, সাথে প্রকৃতির শীতল বাতাস, আর পাশে একজন বিশ্বস্ত মানুষ। মনটা দুজনেরই বেশ খুশি, বেশ ভালো লাগছে হাঁটতে। এই নীরবতাও যেন অনেক কথা বলছে। বাড়ি ফিরবেন না? নির্ভীকের প্রশ্নের উত্তরে প্রভা হালকা হেসে বলল, বাড়ি তো ফিরতেই হবে, ফিরবে একটু পর। আপনার কি যাওয়ার তাড়া আছে নাকি? কেউ আমার অপেক্ষায় নেই, না কেউ আমায় কখনো তার জন্য অপেক্ষা করতে বলেছে। তাহলে কোথায় যাওয়ার তাড়া থাকবে? না থাকাই ভালো। বৃষ্টি এলে কিন্তু আজ বৃষ্টিতে ভিজবো আমি, সাথে আপনাকেও ভিজতে হবে। বেশ, ভিজবো, কিন্তু তারপর যদি আমার শরীর খারাপ করে তার দায়িত্ব কে নেবে? সে তো আমার শরীর খারাপ করলেও দায়িত্ব নেওয়ার কেউ নেই, তাই বলে কি আমি বৃষ্টিতে ভিজে ছেড়ে দেব? সৌমি আছে তো আপনার জীবনে, ও খুব ভালোবাসে আপনাকে, ও ঠিক খেয়াল রাখবে আপনার। সেই দিক দিয়ে বলতে গেলে তো আপনার জীবনে আরো বেশি মানুষ আছে। তারপরেও যদি বলেন যে ভালোবাসার কেউ নেই, তাহলে বলবো নিজেকে বরং নিজেই ভালোবাসুন। নিজেকে নিজে আর কতটুকু ভালোবাসা যায়? কখনো তো ইচ্ছে করে নিজেকে নিজে বাদে অন্য কেউ একটু ভালোবাসুক। ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর সযত্নে ঘামটুকু মুছে দেখ। আমার শরীর খারাপ নিয়ে আমার থেকেও বেশি চিন্তা করুক কেউ একজন। এক কাপ চা বানিয়ে আমার হাতে ধরিয়ে দিক।
আমারও খুব ইচ্ছে করে জানেন তো, আমার ব্যক্তিগত একটা মানুষ হোক, যে একান্তই কেবল আমার হবে। আমি যার জন্য বাড়ি বসে অপেক্ষা করব, সারাদিন নিজের কাজটুকু শেষ করে সে কখন আমার জন্য বরাদ্দ সময়টুকু দেবে আমায়, সে অপেক্ষায় থাকবো। নিজের থেকেও বেশি তার যত্ন নেব আমি। নতুন নতুন পদ রান্না করে তাকে যত্ন করে আমার পাশে বসিয়ে খাওয়াবো। নির্ভীক আলতো হেসে বলল, দুজনের স্বপ্নগুলো কিন্তু প্রায় অনেকটাই মিলে গেছে। প্রভা চট করে নির্দ্বিধায় বলে উঠল। তো চলুন না সেগুলো জুড়ে নিই। নির্ভীক বিস্ময় ভরা দৃষ্টিতে প্রভার দিকে তাকালো। নির্ভীকের সে দৃষ্টিতে থতমত খেল প্রভা। হুট করে এমন একটা কথা বলে ফেলেছে যার জন্য এখন নিজেরই আফসোস হচ্ছে। এভাবে বলে দেওয়াটা হয়তো ঠিক হয়নি, তাও আবার এত তাড়াতাড়ি। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না মানে আসলে বলতে চাইছিলাম যে দুজনেই চেষ্টা করব দুজনের স্বপ্নগুলো পূরণ করার, মানে হেল্প করবো আর কি। নির্ভীক কিছু বলল না, শুধু হাসলো। নির্ভীকের সে হাসি দেখে প্রভার আরো বেশি অস্বস্তি হলো। হাসছেন কেন? এমনিতেই হাসছি। এমনি এমনি কারা হাসে জানেন? যারা পাগল তারা এমনি এমনি হাসে। নির্ভীক এবারেও ঠোঁট টিপে হাসলো। প্রভা বিরক্তিকর কণ্ঠে বলল, অদ্ভুত আবার হাসছেন। দূর, কথাই বলবো না আমি আপনার সাথে। কথাটা বলেই প্রভা দ্রুত পায়ে নির্ভীকের থেকে একটু এগিয়ে গেল। নির্ভীকের সাথে কথা বলতে কিংবা চোখে চোখ মেলাতে তার এখন বেশ অস্বস্তি হচ্ছে, আর তার জন্যই এই কাজটা করলো। পিছন থেকে নির্ভীকের গাওয়া কয়েকটা লাইন তার কানে ভেসে এলো। প্রভার পা থেমে গেল। পিছন ফিরে তাকিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনার মতো রসকসহীন মানুষ গানও গাইতে পারে, তাও আবার একটা মেয়ের জন্য। অবাক না হয়ে 2 লাইন গাইলেও তো পারতেন। প্রভা সামনে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলো, সেই সাথেই গুনগুনিয়ে গাইল, আধারো ছায়াতে চেয়েছি হারাতে, দুবাহু বাড়াতে তোমারই কাছে। নির্ভীক হাসলো। মেয়েটা আসলেও বোকা, এত সরল স্বীকারোক্তি কেউ দেয়? প্রভা 2 লাইন গাইতেই বৃষ্টি নামলো। যে প্রভার একটু আগে বলছিল বৃষ্টিতে ভিজবে, এখন সেই তাড়া দিয়ে নির্ভীককে বলল, তাতেই হাঁটুন, বেশি ভিজলে জ্বর আসবে। প্রভার কথায় নির্ভীকের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। সে বৃষ্টি উপভোগ করছে আর ধীর পায়ে হাঁটছে। প্রভা বুঝলো এই ছেলে ওর কথা শুনবে না। পিছনে এসে নির্ভীকের হাত ধরে বলল, নিজের প্রতি বড্ড অবহেলা আপনার, চলো না তাড়াতাড়ি। প্রভার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নির্ভীক নিজেই ওর হাতটা ধরলো। বৃষ্টির বেগ আবারও বাড়লো। ধীর পায়ে সে হাঁটা শুরু করলো, সাথে প্রভাও হাঁটা ধরলো। দুজনে ভিজে চুপচুপে হয়ে গেছে। বেশ ঠান্ডাও লাগছে এখন। প্রভা ধীর গলায় বলল, বাড়ি ফিরবেন না? শরীর খারাপ করবে তো। প্রভার দিকে তাকিয়ে নির্ভীক আবারও 2 লাইন গেয়ে উঠল, গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ সকালেও হয়েছে খানিকটা, তবে এখন আর বৃষ্টি পড়ছে না। আকাশ এখনো মেঘলা, হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। মাঠের ঘাসগুলো ভিজে চুপচুপে হয়ে আছে, ফলে আজ আর বসতে পারলো না। প্রভা একা একা হাঁটছে আর মাথায় ঘুরছে হাজারো দুশ্চিন্তা। প্রায় 3 মাসের বাড়ি ভাড়া জমা হয়েছে, বাড়িতে বাজারও তেমন একটা নেই। এর মাঝে আবার সমীর অসুস্থতাও আরও বেড়েছে, ওকে ডাক্তার দেখাতে হবে। অসুস্থতা বাড়ার কারণে সমীকে টিউশনে যেতে দেয়নি। মাস শেষে নিজের টিউশন থেকে পাওয়া টাকাটা দিয়ে কোনটা ছেড়ে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না প্রভা। আজ নির্ভীকরাও কলেজে আসেনি, ওদের সাথে গল্প করলে তাও মনটা একটু হালকা হতো। এখন আর হাঁটতেও ইচ্ছে করছে না ঘাসের মাঝে। বিরক্ত হয়ে গেট দিয়ে বেরিয়ে এলো। রাস্তায় আজ প্রতিদিনের তুলনায় জ্যাম অনেকটাই কম, নেই বললেই চলে। এমন সুন্দর আবহাওয়ার মাঝে হয়তো অনেকেরই কাজে যেতে ইচ্ছে করেনি, কিন্তু প্রভার মতো কিছু খেটে খাওয়া মানুষ দিনমজুরের ঘর থেকে না বেরিয়ে উপায় নেই। বাসে উঠতে ইচ্ছে করছে না আজ। শেষে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করলো। হুট করে পিছন থেকে অন্যটা একটু টান অনুভব করতেই থেমে গেল প্রভা। চট করে পিছনে ফিরে তাকাতেই ইশরাকের ঠোঁটে বিদ্যমান হাসিটা দেখে প্রভার সর্বাঙ্গ ঘৃণায় রিরি করে উঠল। মাঝ রাস্তায় আবারও অশুভতমি শুরু করেছেন আপনি, ছাড়ুন বলছি আমার ওড়না।
ইশরাক প্রভার ওড়নার এক পাশটা নিজের হাতে পেঁচাতে পেঁচাতে ওর দিকে এগিয়ে এসে সম্মোহনী কণ্ঠে বলল, মাইরি বলছি সুন্দরী, তোমাকে যা লাগছে না দেখতে আজ, আমার বুকের ভেতর একদম আগুন ধরিয়ে দিলে। লাল রঙে যে তোমায় এমন আগুন লাগবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমাদের বিয়ের পর কিন্তু তুমি রোজ লাল রঙে জামাই পরবে। ওড়না ছাড়তে বলেছি, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। করবে? বেশ করো, আমিও একটু দেখি কার বুকে কতখানি জোর যে আমাকে থামাতে আসে। প্রভার কেন যেন আজ ভীষণ ভয় লাগছে। ইশরাকের চোখে মুখে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি হিংস্রতা দেখতে পাচ্ছে। আশেপাশে মানুষজন নেই বললেই চলে। দু একজন চুপচাপ এক নজর দেখে নিজেদের কাজে চলে গেল। প্রভার ঘাবড়ে যাওয়া মুখাবয়ব দেখেই ইশরাক বুঝল যে ও ভয় পেয়েছে। শব্দ করে হেসে উঠে বলল, তোমার মুখে ঠিক এই ভয়টাই আমি দেখতে চাই সুন্দরী, কিন্তু কাল যখন নির্ভীকের হাতে হাত রেখে ঘুরছিলে তখন তোমার একবারও আমার কথা মনে হয়নি, তাই না? তখন তো তোমার এই ভয়টা করার দরকার ছিল। প্রভা বিস্ময় ভরা দৃষ্টিতে ইশরাকের দিকে তাকালো। ইশরাক কি করে জানলো এই কথাটা? তার মানে কি প্রভার উপর সর্বক্ষণ নজর রাখে? প্রভার দৃষ্টিতে থাকা সীমাহীন কৌতূহল দেখে ইশরাক ওর মনের প্রশ্ন আন্দাজ করতে পারল। নিজ থেকেই বলল, কি ভাবছো আমি কি করে জানলাম? সব জানি। আরে ভালোবাসি তোমায়, তোমার সম্বন্ধে খোঁজ খবর রাখবো না? আমার হবু বউ অন্য ছেলের সাথে ঢলাঢলি করে রাস্তায় হাত ধরাধরি করে ঘুরে বেড়াবে, আর সেই খবর আমার কান অবধি পৌঁছাবে না? এটা তুমি ভাবলে কি করে? খুব সাহস বেড়েছে তোমার ওই কয়টা চুনাপুটির সাথে আলাপ হওয়ার পর, তাই না? কি ভেবেছো তুমি ওরা তোমাকে বাঁচাতে পারবে? সময় হলে তো আমি নিজ হাতেই সব কটাকে শেষ করব। ওরা তোমাকে কি বাঁচাবে? যেতে দিন আমায়। যদি আপনি ভালো মানুষ হতেন তাহলে আপনার কথা আমি রাজি হতাম, কিন্তু আপনার মতো একজন দুশ্চরিত্র মানুষকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। আর ওদের কোনো দোষ নেই। ওদের সাথে পরিচয় হওয়ার আগেও আমি আপনার সাথে যে ব্যবহারটা করতাম, পরিচয় হওয়ার পরেও ঠিক সেই একই ব্যবহারটাই করি। কিন্তু তোমার নির্ভীকের হাতে হাত রেখে হাঁটা তো আমার পছন্দ হলো না সুন্দরী। আমার ছোঁয়া তোমার কাছে বিষ মনে হয়, তাহলে ওর ছোঁয়া মধু মনে হয় কেন? ও কিভাবে ছোঁয় তোমাকে? তুমি বরং বলে দাও তোমাকে কিভাবে ছুলে আমার ছোঁয়াও তোমার কাছে ওর ছোঁয়ার মতন মধু লাগবে। প্রভা ঘৃণা ভরা দৃষ্টিতে ইশরাকের দিকে তাকিয়ে বলল, উনি যেভাবে আমার হাত স্পর্শ করেছিলেন সেভাবে স্পর্শ করার ক্ষমতা আপনার নেই। আপনি মানুষকে সম্মান দিতেই জানেন না। আপনাকে দেখলে ঘৃণা হয়, আমার বমি পায়। আর ওনাকে দেখলে সম্মান করতে ইচ্ছে করে। আপনি তো ওনার নখেরও যোগ্য নন। 1000 দিন তপস্যা করলেও আপনি ওনার মতো কোনো কিছুই করতে পারবেন না। রাগে ইশরাকের জল শক্ত হয়ে গেল। প্রভার ওড়না ছেড়ে দুবাহু চেপে ধরল। প্রভা ব্যথায় আর্তনাদ করে উঠল। ইশরাক দাঁতে দাঁত পিষে কর্কশ কণ্ঠে প্রভাকে বলল, ওর মতন করে আমি কখনো তোমাকে স্পর্শ করব না। তোমায় এমনভাবে স্পর্শ করব যে সেখানে নিজের চিহ্ন আজীবনের জন্য রেখে দেব। তুমি ভয় করবে আমার স্পর্শ দেখে। আজ বরং তোমায় একটা নমুনা দেখিয়ে যায়। কেমন? খোলা রাস্তায় সবার সামনে তোমার ঠোঁটে একটু আমার স্পর্শ দেওয়া যাক। বিশ্বাস করো, তোমার সাথে এসব জোর জবরদস্তি করার আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এসব না করায় তো তুমি আমাকে খুব হালকাভাবে নিয়েছো। তোমাকে বোঝাতে হবে যে খান আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে তোমাকে পাওয়ার জন্য। প্রভা সাহায্যের জন্য আশেপাশে তাকালো, কিন্তু কেউ নেই এখানে ওকে সাহায্য করার মতো। কি করবে বুঝতে পারছে না। রাগে দুঃখে কান্না পাচ্ছে। ভীষণ অসহায় লাগছে নিজেকে। আর প্রভার এই অসহায়ত্ব দেখে ইশরাক ভীষণ মজা পাচ্ছে। প্রভা প্রাণপণে চেষ্টা করছে ইশরাকের থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু ওর বলিষ্ঠ দেহের শক্তির সাথে পেরে উঠছে না। ইশরাক প্রভার দিকে একটু ঝুঁকে আসতেই কেউ একজন সহসা এগিয়ে এসে কিছু একটা দিয়ে ইশরাকের মুখে আঘাত করলো। নিজেকে সামলাতে না পেরে একটু দূরে ছিটকে গেল। আকস্মিক ঘটনায় উপস্থিত সবাই হতভাগ হয়ে গেল। আঘাতকারী ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে পাশে তাকাতেই প্রভা বকুলকে দেখে চমকে গেল। বকুল তখনও রাগে ফুঁসছে। হাতে থাকা বই ভর্তি ব্যাগটা দিয়ে সজোরে ইশরাকের মুখে আঘাত করেছে সে। কিন্তু এটা তো ঠিক করলো না বকুল। প্রভা আর্তনাদ করে বলে উঠল, এটা কি করলে বকুল? কেন মারলে ওকে?
বকুল রাগী কণ্ঠে বলল, ওর সাহস হলো কি করে তোমাকে এইভাবে ধরার? ভেবেছে তোমার কেউ নেই, আমরা সবাই আছি, বাকিরা সবাই আসছে। আমি ফোন করেছিলাম এক্ষুনি ওকে মজা দেখাবে। ইশরাক নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নাকে হাত দিতেই রক্তের উপস্থিতি টের পেল। হাতের উল্টো পিঠের সাহায্যে সেটুকু রক্ত মুছে নিয়ে ঘুরে দাঁড়ালো। চোখ মুখে তার হাস্যোজ্জ্বল ভাব। ইশরাকের সে হাসি মুখটা দেখে প্রভা বেশি ভয় পেল। নিজ থেকে ইশরাকের কাছে ক্ষমা চেয়ে বলল, আমি ওর হয়ে ক্ষমা চাইছি, ওকে ক্ষমা করে দিন, ভুল করেছে ও। তুমি ওর কাছে ক্ষমা কেন চাচ্ছ? আমি দেখতে চাই ও কি করতে পারে, ওর কত ক্ষমতা আমি দেখতে চাই। বকুলের কথায় প্রভা ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ, তুমি আর একটা কথাও বলবে না। কে বলেছিল তোমায় এইসব করতে? আমি বলেছিলাম তোমায় আমার হেল্প করতে। চলে যাও এখান থেকে। তোমাকে একা ফেলে যাব না। ওদের কথার মাঝে ইশরাক বলে উঠল, বাহ, তোমার যে এত সাহস সেটা তো আমি জানতাম না। বেশ ভালো লাগলো। আজ অবধি তোমার বাকি বন্ধুরা যে সাহসটা কখনো দেখায়নি, আজ তুমি সেই সাহসটা দেখালে। বেশ ভালো লাগলো আমার। অনেকদিন পর কারো হাতে একটু মার খেলাম। কথাটা বলে ইশরাক বকুলের দিকে এগিয়ে আসতে নিলে প্রভা ওর সামনে গিয়ে দাঁড়ালো। হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি তো ক্ষমা চাইছি, বলছি তো ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিন ওকে। আপনার যা সমস্যা সব তো আমায় নিয়ে, তাই না? যা কষ্ট দেওয়ার সব আমায় দিন। ও ভুল করেছে, ছেড়ে দিন ওকে, ওকে যেতে দিন। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি নাকি যে আমি ওর সাথে কিছু করব? আমি তো ওকে বাহবা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম। চলে যান আপনি। ঠিক বলেছ, আজ আমি চলে যাব। বকুয়াউল আমার মুডটা একদম বদলে দিল। অনেক কিছু করার ইচ্ছে ছিল আজ, কিন্তু কিছু করতে পারলাম না। আজ বেঁচে গেলে সুন্দরী, কিন্তু আর যেন কারো হাতে তোমার হাত আমি না দেখি। ভালোবাসি তোমায়। তোমার জন্য যদি অন্যকে মারতে পারি, তবে আমার কথা না মানলে তোমাকেও মেরে দিতে পারি। আর বকুল, একদিন তোমার এই সাহসিকতার গল্প খুব মনোযোগ দিয়ে শুনবো। এই যে তোমার চোখে এত তেজ দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো। দেখা হবে খুব শিগগিরই, আমাদের দেখা হবে আশা করছি। কথাটা বলে ইশরাক নিজের দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। প্রভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ইশরাকের বলা শেষের কথাগুলো প্রভার একদম ভালো লাগলো না। কেন বলল যে বকুলের সাথে ওর খুব শীঘ্রই দেখা হবে? তুমি ওকে কেন মারলে বকুল? তুমি জানো না ও কতটা খারাপ? তোমাকে মারতে ওর একবারও হাত কাঁপবে না, ও মানুষ না। তাই বলে বাকিদের মতন চুপচাপ শুধু দেখে যাব? আমি এটা করতে পারি না। আমার হরি আমাকে মানুষ বানিয়েছেন, আমি পশু না যে নির্দয় হব। আর তুমি ভয় পাচ্ছ কেন? খুব বেশি হলে তো আমায় মেরে ফেলবে। মারুক, কিন্তু তারপরেও চোখের সামনে অন্যায়টা যদি আমি চুপচাপ দেখে যাই, তাহলে আমার হরি আমায় ক্ষমা করবে না। প্রভা একটা দীর্ঘশ্বাস ফেলল। বকুল যাই বলুক না কেন, আজকের এই কাজটা একদম উচিত হয়নি। ইশরাক একটা নির্দয় মানুষ। কি যে মাথার মধ্যে চলছে, কি করতে চলেছে কে জানে। গায়ে হাত তোলা তো তোমার ঠিক হয়নি বকুল। ওকে আমি খুব ভালো করে চিনি। এই অপমানও এত সহজে ভুলবে না। বকুলের এখন একটু হলেও চিন্তা হচ্ছে। তিশানের কথাটা শুনে চিন্তাটা আরো বেড়ে গেল। কিন্তু চিন্তা করে তো আর লাভ নেই। আরে তোমরা এত টেনশন নিচ্ছ কেন বলো তো? আমার হরি আছে তো, সেসব দেখে নেবে। এখন এসব বাদ দাও। তোমাদের সবার জন্য একটা জিনিস এনেছি। কথাটা বলে বকুল ব্যাগ থেকে দুটো কাচের বয়াম বের করলো। একটা প্রভার দিকে বাড়িয়ে দিল, আরেকটার মুখটা খুলে সবাইকে খেতে বলল। এগুলো নারকেলের নাড়ু। এটা আমাদের প্রসাদের না, আলাদা করে বানানো। গ্রাম থেকে ফেরার সময় মা বানিয়ে দিয়েছিল। তোমাদের সবার জন্য আনবো আনবো করে আনাই হয়ে ওঠে না, মনেই থাকে না। আর আমার অন্য সময় হলে সবাই আনন্দ করে নাড়ুগুলো নিমিষের মাঝে শেষ করে দিত। এর আগেও বকুল ওদের জন্য নাড়ু এনেছিল, সবারই ভীষণ পছন্দ, সেজন্যই আবার এনেছে। কিন্তু আজ কারো মাঝে নাড়ু দেখে একটু আনন্দ লক্ষ্য করা গেল না, বরং সবার চোখে মুখে এখনও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট বিদ্যমান। পাশ থেকে প্রভা বলে উঠল,
আপনাদের কাছে সাহায্য চাইতে আসাই আমার উচিত হয়নি। আপনাদের জীবনে এমনি অশান্তি শেষ নেই, তার মাঝে আমি নতুন করে আবার অশান্তি তৈরি করেছি। নির্ভীক মৃদু রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে কি আমরা কেউ বলেছি আমাদের জীবনে আপনি অশান্তি তৈরি করছেন? যা করতে চাইছিলাম তা তো করতে দিলেন না। এখন প্লিজ অযথা এসব আজে বাজে কথা বলবেন না। আপনার ইচ্ছে মতো কাজ করতে দিয়ে অশান্তি বাড়াই, অযথাই মারামারি করে হবেটা কি? ঈশ্বরের শক্তির সাথে কি পেরে উঠবো আমরা? পারবো না তো। আপনার কি মনে হয় মৃত্যুতে আমি ভয় করি? যেদিন আমার ডাক পড়বে সেদিন আমায় যেতে হবে, তার আগে আমার কিছু করতে পারবে না কেউ। ওর যে নোংরা হাত আপনাকে স্পর্শ করেছে, সেই হাতটা যদি আমি ভেঙে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। আপনার দিকে নিক্ষেপ করা ওর নোংরা দৃষ্টি, যে চোখ দিয়ে আপনার দিকে তাকিয়েছে, সেই চোখ দুটো উপড়ে ফেলতে পারলে আমি শান্তি পেতাম। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মানুষ তো আপনি না, তাহলে আজ কেন এমন করছেন? জানি না, একটু বসে থাকুন, 10 মিনিট পর আসছি। একা একা বাড়ি ফিরবেন না, এতটুকু কথা অন্তত শুনুন। কথাটা বলে নির্ভীক উঠে চলে গেল। বকুলেরও আর বসে থাকতে ভালো লাগছে না। দিনের শুরুটা আজকে তার বড্ড বিচ্ছিরিভাবে হলো। ওদের থেকে বিদায় নিয়ে চলে যেতে ধরলেই তিশান বলে উঠল, সাবধানে থেকো বকুল, কোনো দরকার পড়লে সঙ্গে সঙ্গে কল দেবে আমাদের। বকুল সম্মতি জানিয়ে চলে গেল। প্রভা তিশানকে উদ্দেশ্য করে বলল, উনি কোথায় গেলেন ভাইয়া? মাথা গরম করে আবার ইশরাকের কাছে চলে গেল না তো? আরে না, তুমি মানা করেছো তো, আর যাবে না। রাগটা কমাতে গেল আর কি। আমার ভয় করছে ওনার মাথা গরম হওয়া দেখে। জানো তো প্রভা, নির্ভীকদের সবার সাথে আমার পরিচয় প্রায় 5 বছর হচ্ছে। আমার সব থেকে বেশি নির্ভীককে ভালো লাগে। উৎসব এখানে নেই তাই বেঁচে গেলাম, নাহলে ওই কথার জন্য আমায় চেপে ধরতো। আর আমার ওকে ভালো লাগার সব থেকে বড় কারণটা কি জানো? ওর ঠান্ডা মাথা, ওর শান্ত স্বভাবটা আমার কাছে খুব ভালো লাগে। খুব একটা কঠিন পরিস্থিতি যেখানে তুমি মাথা গরম না করে থাকতেই পারবে না, তেমন পরিস্থিতিও খুব ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে পারে। আজ প্রথম ওর ব্যতিক্রম হলো। আজ প্রথম কোনো বিষয় নিয়ে আমি ওকে এত রাখতে দেখলাম। আমিও তো ওনাকে সবসময় শান্তই দেখেছি, কিন্তু আজকে ওনার এই রাগটা দেখে তো আমারও ভয় করছে। হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি বলতো? তবে কি চৈত্র শেষে শুষ্ক মরুভূমিতে মনকে সিক্ত করতে বর্ষার এক ফোঁটা বৃষ্টির আবির্ভাব ঘটলো? তিশানের কথাটা প্রভা ঠিক বুঝলো না। প্রশ্নাত্মক গলায় বলল, একটু বুঝিয়ে বলে সুবিধা হতো ভাইয়া। তিশান আলতো হেসে বলল, তোমার সাথে একটা ছোট্ট ঘটনা ভাগ করে আছে। তুমি জানো কিনা জানি না, তবে আমি কিন্তু আবার পড়াশোনা শেষ করতে পারিনি। তোমরা যে কলেজে পড়ছো, একসময় আমি ঠিক এই কলেজে পড়তাম, কিন্তু আজ আমার সেই কলেজে প্রবেশ করা নিষেধ। এই কলেজ থেকে আমার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রভা সত্যি এসব কিছু জানতো না। বিস্ময়ে ওর মুখ হা হয়ে গেল। কিন্তু কেন ভাইয়া? তিশান হাসলো। সত্যি মানুষ হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখতে পারে। তিশানের সে হাসিটাই হয়তো তার জলজান্ত প্রমাণ। জীবনটা বেশ ভালোই কাটছিল। হুট করে পড়ে গেলাম রাজনীতির নেশায়। ভাবলাম এটাকে পেশা হিসেবে বেছে নেব। বিপরীত পাশের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল ইশরাক। তারপর একদিন জানলাম একজনের রাজনীতি পছন্দ না, তাকে পাবার জন্য রাজনীতি ছাড়তে হবে। বিশ্বাস করো, ওই নিয়ে দ্বিতীয়বার আর কিচ্ছু ভাবেনি। 4 বছর রাজনীতি জীবন শুধুমাত্র তার জন্য ছেড়ে দিয়েছি। কে সে? তিশান আনমনে হেসে বলল, ছিল একজন, আমার সবকিছু ছাড়া চলতো, কিন্তু তাকে ছাড়া চলতো না। এখন নেই? আছে, সে তার মতন আছে, আমি আমার মতো। ছেড়ে তো দিলেন রাজনীতি, তারপরেও পেলেন না তাকে? রাজনীতি ছাড়ার সাথে সাথে তাকেও ছেড়ে দিয়েছি। জানো তো, নির্ভীকের সাথে আমার অনেকটাই মিলে যায়। একজনকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু যদি আমি না চাই সে বুঝবে না। অনুভূতিগুলো খুব একটা প্রকাশ করি না আমি। ভেবেছিলাম রাজনীতি ছেড়ে দিলে হয়তো সব কিছু থেকে দূরে সরে আসতে পারবো, কিন্তু পারলাম না। কোনো ক্ষমতা নেই আমার হাতে। ইশরাক ধরে ফেললো আমার দুর্বলতা। তারপরে আর কি, তার ভালোবাসার জন্য তাকে ছেড়ে দিলাম। ভালোবাসি তো তাকে, তার গায়ে কলঙ্ক ছেটাতে দিই কী করে? সে যে পবিত্র, তার সেই পবিত্রতা রক্ষা করতে না পারলে যে আমার ভালোবাসাটাও অপবিত্র হয়ে যেত। প্রভার মাথাটা যেন ঘুরে উঠল। তিশানের মতন কাঠখোট্টা মানুষও কোনো একজনের কাছে ভীষণ দুর্বল, কিন্তু আসল ঘটনাটাই তো এখনো বুঝলো না। ভাইয়া, আসল সমস্যাটাই তো বুঝলাম না।
সেই কথা অন্য কোনো দিন বলবো। এতটুকু তোমায় বলার কারণ হলো, সবারই একটা দুর্বলতার জায়গা থাকে। যারা কাঠখোট্টা স্বভাবের হয়, দেখবে তারা একটা সময় হাসি খুশি স্বভাবের মানুষ ছিল। তারাও ভালোবাসতে জানে। বাইরে থেকে আমরা নিজেদের যতই শক্ত দেখাই না কেন, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা আটকে যাই। পুরুষ মানুষ কিসে আটকে জানো? কিসে? তিশান প্রাণ খুলে একটু হেসে চোখ দুটো বন্ধ করে বলল, কোনো রমণীর গায়ের মিষ্টি সুখানে, তার প্রিয়তমার লম্বা চুলে, তার বোকা বোকা কথায়, তার ঘন প্রাপ্তিওয়ালা চোখে। পুরুষ মানুষ আটকায় শাড়ি পরা তার প্রিয় নারীতে। পুরুষ মানুষ আটকায় তার প্রিয়তমার প্রায় নুপুরের শব্দতে। নারীর ক্ষমতা বিশাল। সারা জীবন মাথা উঁচু করে চলা মানুষটাও এদের ভালোবাসা অন্যের পায়ে পড়তে দ্বিধা করে না। প্রভা মুগ্ধ নয়নে কথাগুলো শুনল। এই মানুষটা একটু অন্যরকম। তার প্রতিটা কথা যেন হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটা লাইনের মাধ্যমে সে তার ভালোবাসা প্রকাশ করলো। ইস, কি গভীরভাবে না ভালোবেসেছিল সেই মেয়েটাকে। সে হয়তো একজন ভাগ্যবতী নারী হতে পারত। কে জানে এমন ভালোবাসা আর কখনো তার কপালে জুটবে কিনা। আনমনে প্রভাকে কিছু একটা ভাবতে দেখে তিশান বলে উঠল, আবার এত কথাগুলো বলার মানে বুঝতে পারলে? বিশেষ কিছু বোঝাতে চেয়েছিলেন কি? হ্যাঁ, থাক, যখন বোঝনি আলাদা করে বোঝাবো না। নির্ভীকের মাথাটা যে আজকাল এত কেন গরম হচ্ছে কে জানে। আগে এমন ছিল না। হঠাৎ এই পরিবর্তন যে কী কারণ বুঝতে পারছি না। কে জানে, হয়তো আমার মতোই কোনো মেঘঘটিত কারণ হতে পারে। হয়তো নির্ভীকও কোথাও আটকে গেছে, কারো চুলের কোপায়, কিংবা কাজল কালো আখিতে, অথবা হয়তো কারো অসহায়ত্বে। প্রভা যেন এবারে কিছু একটা আন্দাজ করতে পারলো, কিন্তু কিছু বলতে পারলো না। তার আগেই নির্ভীক চলে এলো। গম্ভীর কণ্ঠে প্রভাকে বলল, চলুন বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাড়ি পৌঁছে দিতে হবে কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? রোজ রোজ তো আপনি আর আমায় পৌঁছে দিতে পারবেন না, তাই না? আমাকে তো একাই চলাফেরা করতে হবে। যখনকার বিষয় তখন দেখা যাবে। এখন নিয়ে যেতে চাইছি, চুপচাপ চলুন। যথেষ্ট মাথা গরম আছে আমার। হুট করে মাথা এত গরম হলো কেন সেটাই তো বুঝতে পারছি না। প্রভার কথার নির্ভীক কোনো উত্তর দিল না। তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এই তো কিছুদিন হলো বসন্ত গিয়ে গ্রীষ্মের আগমন ঘটল। 5টা ঋতুকে পেছনে ফেলে দেখি আবারও অসময় আসতে চাইছে। অথচ এ জানেও না অসময় আসতে গেলে ওকে গ্রীষ্মের রোদে পড়তে হবে, বর্ষার বৃষ্টিতে ভিজতে হবে। মাঝে একটু স্বস্তি পাবে, কিন্তু তারপর আবার তাকে শীতের হিমেল হাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। তিশানের কথায় প্রভার মাথাটা আবারও ঘুরে উঠল। এদের কারো কথায় প্রভা ঠিকভাবে বুঝে উঠতে পারে না। সবাই কেমন ঘুরিয়ে কথা বলে যেন। নির্ভীক কিছু বুঝলো কিনা তার ভাবভঙ্গিতে প্রকাশ পেল না। তিশানের থেকে বিদায় নিয়ে ওরা চলে গেল। তিশান আনমনে হাসলো। একা একা বসে থেকে আর কি বা করবে। বসা থেকে উঠে নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরলো, সাথে গুনগুনিয়ে গাইল, এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। মাস্টারনি, আপনার মজনুর কি অবস্থা করা যায় বলুন তো? ইচ্ছে তো করছে সবকিছু খুলে রাস্তার মাঝে দাঁড় করে গাছের ডাল দিয়ে পেটাই। প্রভা নাক মুখ কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল, প্রতিটা কথার মাঝে আপনার অশ্লীলতা থাকবেই, তাই না? আরে এখানে অশ্লীলতার কি দেখলেন? জামা কাপড়ের উপর মারলে তো বেশি লাগবে না, সেজন্য সবকিছু খুলে মারতে চাইলাম। কিছু করতে হবে না আপনাকে। কাল সারাদিন আপনার বন্ধুকে ঠান্ডা করেছি, শেষে রাগ করে কথা বলাই বন্ধ করে দিয়েছে। কাল থেকে ফোন দিচ্ছি, ফোন অবধি ধরছে না। আজকে কলেজেও আসেনি, এখন আবার আপনি শুরু হয়ে গেলেন। আরে চিন্তা করবেন না, আমার ভাই ঠিক আছে। সকালে গিয়েছিলাম তো দেখা করতে। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, আপনার সাথে তার মানে কথা হয়েছে ওনার? কথা হয়েছে মানে একদম দেখা সাক্ষাৎ সব হয়েছে। প্রভার এবারে নির্ভীকের উপর একটু রাগ হলো। উৎসবের সাথে ওর দেখা হয়েছে, কথাও বলেছে, অথচ ওর সাথে একবার দেখা করলো না। প্রভা তো নির্ভীকের ভালোর জন্য ইশরাকের সাথে কোনো ঝামেলা করতে দেয়নি। যদি নির্ভীকের কোনো ক্ষতি করে দেয় সেই ভয়ে তো ওকে যথাসম্ভব ইশরাকের থেকে দূরে রাখার চেষ্টা করছে। আর এই ছেলে ওর উপরেই রাগ দেখাচ্ছে। প্রভার মনে এবার অভিমান জমলো।
উপস্থিত উৎসব আর তিশানকে উদ্দেশ্য করে বলল, আসছি আমি। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে পেছন থেকে উৎসবকে ডেকে উঠল। আরে মাস্টারনি দাঁড়ান। অনিচ্ছা সত্ত্বেও প্রভাকে থামতে হলো। ওকে আর পিছনে ঘুরে তাকাতে হলো না। উৎসব ওর সামনে এসে দাঁড়ালো, মুখে তার বিস্তর হাসি বিরাজমান। আপনি তো এখন আমার বাড়িতেই যাবেন, চলুন একসাথেই যাই। উৎসবের প্রস্তাবের প্রেক্ষিতে প্রভা কটকট গলায় বলল, কোনো প্রয়োজন নেই, আপনি আপনার মতো যান, আমি আমার মতো চলে যাব। আরে মাস্টারনি, গন্তব্য যখন দুজনের এক, তাহলে একই পথে যেতে সমস্যা কি? এক পথে যেতে আমার কোনো সমস্যা নেই, এমনিতেও এক পথ দিয়েই যেতে হবে আমাদের দুজনকে, কিন্তু সঙ্গী হিসেবে আপনাকে বেছে নিতে পারছি না। কিন্তু কেন, আমার অপরাধ কি? আপনার অপরাধ কিছুই না, সমস্যা হলো আমি যেতে পারবো না আপনার সাথে। আরে মাস্টারনি চলুন না, এই গরমের মধ্যে বাসে করে যেতে কষ্ট হবে আপনার, আমার বাইকে উড়িয়ে নিয়ে যাব। আর ঠিক এই কারণেই আপনার সাথে আমি যাব না। আপনাকে আমি একটুও বিশ্বাস করি না। সুস্থ সবল আমাকে নিয়ে গিয়ে শেষ দেখা গেল আপনি হাত পা ভেঙে বাড়ি পৌঁছে দিলেন। তার থেকে ভালো আমি হেঁটে হেঁটে আপনার বাড়িতে যাব, তবুও আপনার সাথে যাব না। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে উৎসব পুনরায় ওর পথ আটকে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, আস্তে চালাবো বাইক, একদম সাইকেলের গতিতে চালাবো। আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাইকে উঠেছেন নাকি সাইকেলে উঠেছেন। এই সাইকেলের গতিতে আপনার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো কাল সকাল হয়ে যাবে, আর আপনার মা খুব সুন্দর করে আমাকে আপনাদের বাড়ি থেকে বের করে দেবে। তাহলে মাঝারি স্পিডে চালাবো, এবার তো রাজি হয়ে যান। দেখুন, আপনি হাই স্পিড, মাঝারি স্পিড বা স্লো স্পিড, যে স্পিডেই চালান না কেন, আমি আপনার সাথে যাব না। আগে আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, তারপরে যাব আপনার সাথে। আজ আসছি। কথাটা বলে প্রভা সেখান থেকে চলে গেল। উৎসব আর ওকে বাধা দিল না। আজকাল তেমন একটা উৎসব মির্জার মন খারাপ হয় না, কিন্তু আজ কেন যেন প্রভার কথাগুলো শুনে একটু খারাপ লাগলো। কি এমন কারণ যে প্রভা এখনো ওকে বিশ্বাস করে উঠতে পারেনি? উৎসব কি এতটাই খারাপ, ও কি বিশ্বাসের যোগ্য না? মুখ ভার করে এসে বেঞ্চে বসলো। রাজি হলে না? উৎসব দুঃখী মুখ করে বলল, না, মাস্টারনি তেজ দেখিয়ে চলে গেল, আর বলে গেল আমাকে নাকি এখনো ঠিকঠাক ভাবে বিশ্বাস করে উঠতে পারেনি। আচ্ছা ভাই, তুমিই বলো, আমি কি মানুষটা এতটাই খারাপ যে আমাকে বিশ্বাস করা যায় না? তিশান হালকা হেসে বলল, তুমি যতই ভালো হও না কেন ভাইয়া, তাও সবাই তোমায় বিশ্বাস করতে পারবে না। তুমি জানো তোমাকে বিশ্বাস করলে সে ঠকবে না, কিন্তু সে তো আর জানে না এই দুনিয়ায় হাজারো মানুষের ভিড়ে কে ভালো কে খারাপ। এটা বোঝা ওটা এতটা সহজ কথা না, তাই না? তা ঠিক বলেছো, কিন্তু কিন্তু কি? উৎসব একবার ভাবলো বলবে, পরক্ষণে আবার ভাবলো বলবে না। তিশানকে বিশ্বাস নেই, ছোট কথাটাকে কেন্দ্র করে অনেক বড় একটা ঘটনা বানিয়ে ফেলবে। না, কিছু না। প্রভার কথায় খারাপ লেগেছে তাই তো? তিশানের কথা শুনে উৎসব চমকে উঠে প্রশ্ন করলো, তুমি কি করে বুঝলে? তিশান শব্দ করে হেসে উঠে বলল, তুমি তো নিজেই আমার নাম দিয়েছো মারা খাওয়া প্রাণী। মারা খেয়ে খেয়েই তো সবটা বুঝতে শিখেছি। আবার কেন জানি মনে হচ্ছে তোমারও সময় হয়ে এসেছে। মানে? বুকের বাপাশে কি ব্যথা করা আজকাল? আনমনে কারো কথা ভেবে কি মুচকে হাসো? হুট করে কারো হাসির ঝংকার বেঁচে ওঠে কি? এসব কি হয় আজকাল? উৎসব একটু ভেবে বলল, বুকের ব্যথা আমার কোনো কালেই ছিল না ভাই, আর কারো কথা ভেবে মুচকি হাসবো কেন? আমি সারাদিন হাসতেই থাকি, আর কানে বেশিরভাগ সময় হেডফোন লাগিয়ে গান শুনি। এবার বলো, কি বুঝলে তুমি? না, তাহলে মনে হয় মারা খাওয়ার সময় এখনো হয়নি। হ্যাঁ, এসব লক্ষণ যদি কখনো দেখা দেয় তবে আমায় কিন্তু আগেই এসে বলো। তোমার বন্ধুকে আগেই বলো না। আমার সব কথা আমি আগে নির্ভীককে বলি, আগে আমার ভাইকে বলবো, তারপর তুমি শুনতে পাবে। মনের খবর কি করে রাখে ভাই তা আমার জানা নেই। খালাম্মারা কোনো ঝামেলা করেছিল কিনা সেটা জিজ্ঞেস করেছিলাম, বলেছে ওই ঘটনার পর থেকে ওরা সবাই একটু ঠান্ডাই আছে। ভালো কথা মনে করেছো। থাকো ভাই, আমি আসি, বাড়ি গিয়ে মাস্টারনিকে একটু জ্বালাবো।
তিশানের থেকে বিদায় নিয়ে উৎসব চলে গেল। উৎসব চলে যেতেই সেখানে নির্ভয় এলো। বাদ বাকি কাউকে দেখতে না পেয়ে তিশানকে উদ্দেশ্য করে বলল, বাকিরা কেউ আসেনি আর ভাই? নির্ভয়কে দেখে তিশানের মুখে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে ওর পাশে বসতে ইশারা করলো। নির্ভয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, ভালোই হয়েছে। আমিও আজকে খুব বেশিক্ষণ থাকতে পারবো না। আজ আজ প্রিয়নার সাথে এক জায়গায় যাওয়ার কথা আছে। উনি অপেক্ষা করছেন আমার জন্য। সময় মতো না যেতে পারলে রাগ করতে পারেন। তিশানের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। একটু আগে উৎসবকে যে ব্যথাটা হওয়ার কথা বলছিল, এখন নিজের বুকের বাঁ পাশটায় যেন সেই ব্যথাটা অনুভব করতে পারল। ব্যথার কিঞ্চিত বহিঃপ্রকাশও তার মুখে প্রতিফলিত হলো না। হালকা হেসে বলল, তবে যাও, মেয়ে মানুষকে বেশি অপেক্ষা করাতে নেই। আচ্ছা ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আগে আপনি থেকে তুমি তো এসেছিলে, তারপর প্রশ্ন করার অধিকার দেব। আচ্ছা ঠিক আছে, তুমি একটা প্রশ্ন করতে পারি? দুটো করার অধিকার দিলাম। প্রশ্নটা করতে নির্ভয়ে নিজেরই কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে। ভাবছে তিশান যদি আবার উল্টোপাল্টা কিছু ভেবে নেয়, যদি মন খারাপ করে তখন। নির্ভয়কে ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে তিশান হালকা করে ওর কাঁধে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, বলবে না? এত ভাবতে নেই, বলে ফেলো। বেশি ভাবতে গেলে একসময় দেখবে বলার জন্য আর সময় পেলে না। প্রিয়না আপনার বোন, তাই তো? হ্যাঁ, আমার চাচার মেয়ে। তিশান আন্দাজ করেছিল যে নির্ভয় এই সংক্রান্ত কিছু বলবে ওকে। আসলে সে নির্ভয় কি বোঝাতে চাইছে সেটা তিশান বুঝল। সেদিন নির্ভয়ের মুখের অবস্থা দেখেছিল তিশান, যখন প্রেরণা ওর থেকে বেশি তিশানকে গুরুত্ব দিয়েছিল। নির্ভয়ের মুখমণ্ডলে স্পষ্ট প্রতীয়মান চিন্তার ছাপ। তিশানের চোখ এড়াতে পারেনি। সেই চিন্তা সাধারণ কোনো চিন্তা ছিল না, ছিল প্রিয়তমাকে হারিয়ে ফেলার চিন্তা। একসময় বেশ ভালো সম্পর্ক ছিল, এখন যদিও আমাদের মাঝে সম্পর্কটা ঠিকঠাক নেই। আসলে চাচাদের সাথে আর সম্পর্ক তেমন একটা ভালো নেই। অনেক বছর হলো ওদের সাথে যোগাযোগটা খুব কম। সেদিন যে কতদিন পর দুজন দুজনকে দেখেছি তার হিসাব নেই। নির্ভয় যেন একটু শান্তি পেল। যাক, ভাই বোনের বাইরে কোনো সম্পর্ক নেই। নির্ভয় জানে তিশান মিথ্যে বলবে না, সেই জন্য ওর কথাই নিশ্চিত হলো। আর এই টুকটাক কিছু কথাবার্তা বলে তিশানের থেকে বিদায় নিয়ে চলে গেল। রোজ এই জায়গাটায় সবার শেষে তিশানি থেকে যায়। যে যার মতন হয় নিজের কাজে, নয়তো নিজের বাড়িতে, নয়তো একটু সুখের সন্ধানে চলে যায়। কিন্তু তিশান এখানেই থেকে যায়। না তার কাজ আছে, না বাড়িতে গিয়ে শান্তি মেলে, না তার সুখের কোনো জায়গা আছে যে তার সন্ধানে যাবে। তার সব কিছু থমকে গেছে একটা জায়গায়। তিশান স্বপ্ন দেখতে ভুলে গেছে, নিজের ছোট ছোট কল্পনাগুলোকে বাস্তবে রূপদান করার শখটাকে ভুলে গেছে। তার গোটা জীবনটাই ভুলে ভরা। শোধরাবার কোনো উপায় সে পায়নি। এক প্রেমিক পুরুষ অন্য প্রেমিক পুরুষের হৃদয়ের খোঁজ ঠিকই পেয়ে যায়। তার হাবভাব দেখেই বোঝা যায় যে তার মনে দিনরাত বিশেষ কেউ একজন উকি দেয়। তিশানেরও বুঝতে বাকি রইল না যে নির্ভয়ের মনে প্রেরণাকে নিয়ে সদ্য কিছু অনুভূতির জন্ম হয়েছে, যা ধীরে ধীরে প্রকট হচ্ছে। তিশান হাসল। কি এক অদ্ভুত জীবন! একজন মানুষকে দুটো মানুষ ভালোবাসে, একজন নিজ ইচ্ছায় হেরে গেছে, আরেকজন হার জিতের কথা ভুলে গিয়ে স্বপ্ন দেখছে। তিশান আনমনে হেসে বিড়বিড় করে বলল, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহে ডোরে বাঁধিব। বেশ অনেকক্ষণ ধরে প্রভা খেয়াল করছে উষা ওকে কিছু একটা বলার জন্য উসখুস করছে। আজ পড়াতেও মনোযোগ নেই, এতবার করে একটা জিনিস বোঝাচ্ছে তাও ভুল করছে। অথচ সে একদমই খারাপ ছাত্রী না, কোনো একটা বিষয় সর্বোচ্চ 2 থেকে 3 বার বুঝিয়ে দিলে খুব ভালোভাবে সে সেটা আয়ত্ত করতে পারে। প্রভা নিজ থেকেই বইটা বন্ধ করলো, উষার হাতের নিচে খাতাটা নিয়ে একপাশে রেখে দিল। উষা একটু ঘাবড়ে গেল, অপরাধী কণ্ঠে বলল, সরি ম্যাম, এবার ভুল করব না। তুমি কি কিছু বলতে চাইছো আমায় উষা? যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় সেটা বলে ফেলো। নিজের মনের শান্তির জন্য হলেও করে ফেলো। সত্যি উষা প্রভাকে কিছু একটা জিজ্ঞেস করতে চায়, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কারণে আর জিজ্ঞেস করে উঠতে পারছে না। ভাবছে প্রভাকে কথাটা বলা ঠিক হবে কিনা। যতই হোক প্রভা তো ওর শিক্ষক।
আর শিক্ষককে এই ধরনের প্রশ্ন করা কিংবা কোনো কিছু বলা এই সম্বন্ধে দুটোই দৃষ্টিকটু। উষাকে চুপ করে থাকতে দেখে প্রভা শান্ত কণ্ঠে পুনরায় বলল, তুমি আমার ছোট বোনের মতো উষা। আমি আজ অবধি যত ছাত্রছাত্রী পাঠিয়েছি তার মধ্যে তুমিই আমার বেস্ট স্টুডেন্ট। তুমি মানুষ হিসেবেও খুব চমৎকার। আমি তোমাকে মন থেকে খুব ভালোবাসি। আমার খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী ভাবি তোমায়। বুঝতে পারছি আমি তোমার শিক্ষক, এজন্য তুমি একটু সংকোচ করছো। তো বেশ কিছুক্ষণের জন্য না হয় এটা ভুলে যাও যে আমি তোমায় পড়াতে এসেছি। মনে করো না আমি তোমার খুব ভালো একজন বন্ধু কিংবা তোমার বড় বোন।